আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে 1.6 নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে যে আলোচনা করব সেটা হলো প্রথম যে নৈর্ব্যক্তিক আছে 1 থেকে 11 পর্যন্ত নৈর্ব্যক্তিক আছে। এই নৈর্ব্যক্তিক গুলো আমি সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে আছে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে হলো 3টি। কয়টি? 3টি। মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাটা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এরকমের কয়টি সংখ্যা আছে? যেমন 28-এর পরে 29 একটা মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা। তারপরে 30 মৌলিক হবে না, 31 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা। 32, 33, 34, 35, 36 কোনোটাই মৌলিক নয়, তবে 37 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা। এই 29, 31, 37 এই তিনটি হলো 28 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা। গেল এটা। 2 নাম্বার, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? সহমৌলিক বলতে আমরা কি বুঝি? সহমৌলিক হলো যে দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না, তাকে বলা হয় সহমৌলিক। আমি আবারও বলছি, যে দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক খুঁজে পাওয়া যাবে না, তাকে বলা হয় সহমৌলিক। এদিকে 22, এটার অনেকগুলো গুণনীয়ক খুঁজে পাওয়া যাবে। 18 একই ধরনের গুণনীয়ক খুঁজে পাওয়া যাবে। 19, 38, 19 দুগুণে 38, তার মানে পাওয়া যাবে। 22, 27 এই দুইটা যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে কোনোটার সাথে কোনোটা মিলবে না। 28, 35 এটা মিলবে, তবে আমাদের এই যেটা মিলবে না, এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিলবে না, সেটাই হলো আমাদের অ্যান্সার, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 2 নম্বরে গ অ্যান্সার 22, 27। 3 নাম্বার, 12, 18, 48 এর গসাগু কত? 12, 18, 48 এর গসাগু কত? আমরা গসাগু কতে আছে 3, খতে আছে 6, গতে আছে 8, বারোতে আছে ঘতে আছে 12। এখানে আমাদের কত হবে অ্যান্সার? সম্ভবত 6 হবে। আমরা এভাবে বের করে দেখতে পারি, যেমন এই 12 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, 12 দিয়ে 18কে ভাগ করবো, তাহলে কত হবে? 12 18 মধ্যে যাবে একবার, তাহলে হবে 12 বিয়োগ করলে নামবে 6। এই 6 দিয়ে আবার 12 করলে মিলে যাবে, 6 দুগুণে 12। এখানে আমরা 6 পেলাম, আবার 6 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 6 8 48 মিলে যায়। তার মানে হলো এই 6 আমাদের গসাগু। তো 6 আছে খ নাম্বারে, এই খ হলো আমাদের অ্যান্সার। 3-এর খ অ্যান্সার 6। 4 নম্বরে আছে 0.01 গুণ হলো 0.002 গুণ খালিঘর সমান সমান 0.0000। এভাবে 8টা শূন্যর পরে যে 6, খালি ঘরে কোন সংখ্যা বসবে? 0.101 গুণ এটা হবে 0.202। এটাকে গুণ করলে 4 শূন্যর পরে 2 পাই, তাহলে এইরকমের 0.00002 এটাকে ভাগ করতে হবে হলো 0.80 পরে 6, 1 2 3 4 5 6 7 8। এই যে এটাকে আমরা ভাগ করে দেই, 0.1 2 3 4 2 4 6 8 দিয়ে 6 দেব, ভাগ হলো 4 শূন্যর পরে 2, 0.0002 থাকতেছে হলো 303। এই জায়গায় আসছে আমাদের 0.0000 তারপরে 3, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা আছে কয় নম্বরে? 4-এর আছে হলো গতে 3 শূন্যর পরে 0.30 পরে 3, এটা আমাদের অ্যান্সার। এবার অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্ক পাতনে মূলত আমরা 10টি অঙ্ক ব্যবহার করে থাকি, যেমন 0 1
2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি অঙ্ক আমরা ব্যবহার করে থাকি। এই 10টি অঙ্ক দিয়ে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন যত সংখ্যা আছে এই 10টি দিয়ে আমরা করে থাকি। তাহলে আমাদের অ্যান্সার হলো 10। অ্যান্সার 10। এখন আমরা দেখব 6 নম্বর। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যার মধ্যে বলছে মৌলিক সংখ্যা 4টি, যৌগিক সংখ্যা 4টি, বিজোড় সংখ্যা 4টি। আসলে কোনটা সঠিক? আমরা দেখি মৌলিক সংখ্যা কয়টি। মৌলিক হলো 1 3 5 7, 4টি পাইছি। যৌগিক সংখ্যা 2 4 6 8 দিয়া। বিজোড় সংখ্যা 5টি। হ্যাঁ, বিজোড় সংখ্যা 5টি। সেই 5টি হলো 1 3 5 7 9। তাহলে প্রত্যেকটা কথাই সঠিক, প্রত্যেকটা কথাই সঠিক। তাহলে নিচের কোনটি সঠিক? আমাদের 1 2 3, এই ঘ হলো আমাদের উত্তর। 7 নম্বর। 6435 সংখ্যাটি বিভাজ্য 3 দ্বারা, 5 দ্বারা, 9 দ্বারা। আমার মনে হচ্ছে সবগুলোই বিভাজ্য হবে, কারণ এই 6435 ভাগ হলো 3 আসে আমার 2145, সেটা বিভাজ্য। আবার 6435 ভাগ হলো 5, এটাও নিঃশেষ বিভাজ্য, 1287 হয়। আবার 6435 ভাগ হলো 9, ভাগ করলে হয় 715। তার মানে হলো প্রত্যেকটাই সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমাদের ঘ উত্তর 1 2 3, ঘ উত্তর। তো 7 পর্যন্ত দেখলাম। এখন আমরা 8 দেখি। এখানে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। 8, এটা একটা তথ্য দিছে 24 আর 32, চিত্রের ভিতরে বৃত্তের মধ্যে 24 আর 32 আছে। বলা হয়েছে চিত্রে বৃহত্তম সংখ্যাটির গুণিতক কত? বৃহত্তম সংখ্যাটি তো 32, বৃহত্তম সংখ্যাটি 32। তাহলে গুণিতক, গুণিতক বলতে আমরা বুঝি যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয়। আর গুণনীয়ক হলো যার দ্বারা গুণ করে, যাকে দিয়ে গুণ করে। তো গুণিতক বলতে এখানে 32, 32ই গুণিতক হবে, কারণ এই জায়গায় যে 4 আছে, 4 দিয়ে 32 ভাগ করা যায়, 4 32, 8 দিয়ে ভাগ করলে 4 32, আর 16 দিয়ে ভাগ করলে 16 দিয়ে 32। তার মানে এই ঘ হলো উত্তর, ঘ নিজেই উত্তর। 32, 32ই গুণিতক। চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? গরিষ্ঠ বলতে হলো গসাগু, এই গসাগু, গসাগু নির্ণয় করতে বলছে এখানে। তো এই যে 24 আর 32 এর গসাগু আমরা এভাবে বের করে ফেলতে পারি। 24 দিয়ে 32 কে ভাগ করে, 24 দিয়ে 32 কে যদি আমরা ভাগ করি, 24 অক্ষে 24, তাহলে বিয়োগ করলে নামে 4 আছে, কত হলে 12 হবে, 8 হাতে নাই। এই 8 দিয়ে যদি আমরা আবার 24 কে ভাগ করি, 3 24, 3 24। তার মানে হলো এই 8 হলো গুণিতক, 8 হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 8 9 এর উত্তর পেয়ে গেলাম। এবার 10 11 এর উত্তর বের করি। এই দুইটি প্রশ্নের উত্তর আমরা বের করলে আমাদের নৈর্ব্যক্তিক অংশ শেষ হয়ে যায়। 10 নম্বরে আছে বর্গটি কয়টি বর্গক্ষেত্রে বিভক্ত? এই যে বর্গ, এই পুরোটাই একটা বর্গ, এটার আবার ভিতরে ভিতরে বর্গক্ষেত্র নির্ণয় করছে। তো আমরা এটা বের করবো কিভাবে? এই পাশে যে একটা গুণ দিব, গুণা দেবো, এখানে যে একটা গুণা দেবো, দুটারে গুণ দিব। 1 2 3 4 5 6, 1 1 2 3 4। তাহলে এদিকে আছে 4 আর এইভাবে আছে, খারাপ ভাবে আছে 6টি। তাহলে 4 দিয়ে 6 এর গুণ দিলে 4 7 24। তার মানে এই ঘ নম্বর উত্তর, এই 24টি বর্গক্ষেত্রে বিভক্ত আছে। এরপরে বলছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? যেহেতু এর মধ্যে 24টি বর্গক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো 24-এর 1 অংশ। প্রতিটাই এক একটা, একটা 24টার একটা অংশ, 24-এর 1 অংশ। এটাও 24-এর 1 অংশ, 24-এর 1 অংশ, সবগুলো 24-এর 1 অংশ। ঘ হলো আমাদের উত্তর। তাহলে ছোট্ট সোনামণিরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। নৈর্ব্যক্তিক অংশ কিভাবে বের করতে হয় তোমাদেরকে আমি বিশ্লেষণ করে দেখালাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। 12 নম্বর, যোগফল নির্ণয় করো। এখানে কতে পাশাপাশি যে কিছু সংখ্যা দেওয়া আছে, খতেও পাশাপাশি কিছু সংখ্যা দেওয়া আছে, দশমিকের যোগফল নির্ণয় করতে হবে।
আসো আমরা কিভাবে এটা সংক্ষেপে করা যায়, সহজে করা যায় সে বিষয়টা একটু দেখি। তার আগে যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য চ্যানেলটি শেয়ার করে দিবে। তো আসো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে ক নং সমাধান। সমাধান ক। এই জায়গায় যে সংখ্যাগুলো আছে আমরা এইগুলোর একটু নিচে নিচে করে নিব, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। আর যদি পাশাপাশি করো তাও হবে, তবে তোমাদের জন্য একটু কষ্ট হবে। তোমরা আগে নিচে নিচে করে নেবে। দেখো, আমরা প্রথম সংখ্যাটা বসাই 0.325, মানে দশমিকের আগে শূন্য। আর এরপরে বসাবো 2 দশমিক, এই যে শূন্যর ঘরে 2, আর এই জায়গা দশমিকের জায়গা দশমিকটা সুন্দরভাবে মিলে করে বসাবো। তারপরে আছে 3, 6, 8, এভাবে সংখ্যার নিচে সংখ্যা মিলে মিলে বসাবো। এর পরেরটা আছে 1.2, 1 দশমিক, এই 2 আসবে হলো দশমিকের পরে। আর এই যে যে ঘরগুলো আছে এগুলোর আমরা শূন্য করে দেব। এরপরে আছে 0.29, আর একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। তাহলে এখানে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এখন আমরা যোগটা করে ফেলি। দেখো এখানে সুন্দরভাবে যোগটা করে ফেলাচ্ছি। 8 আর এই 5, 13 3, হাতে আমার 1, 9 আর কে 10, 10 আর 6 16, 16 আর 2 18। এরপরে হাতে আমার 1, 2 আর কে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 1, হাতে আমার থাকবে 1। সেই 1 এখানে 1 আর কে 2, 2 আর 2 4, আর দশমিকের নিচে দশমিক। তাহলে এখানে আমাদের আসলো 4.183। এটা আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। আমরা এখানে বসাই দিতে পারি এই সংখ্যাটাই, এই 4.183, এটা আমরা বসাই দিতে পারি। এরপরে আমরা খ নম্বরের সমাধানটা দেখি। ঠিক ওই একই নিয়ম, খ নম্বরেও একই নিয়ম। দেখো আমরা কিভাবে করি। এই সংখ্যাগুলো আমরা বসাই দিই। 13 দশমিক, এখানে দেখাই 13.001, 23 দশমিকের নিচে দশমিক, 0 1, আর এই ঘরের জন্য একটা শূন্য, 3 ঘর হয়ে গেল। এরপরে আমাদের দশমিক, 0 দশমিক কত, 005, 005। এরপরে আছে 80, এই যে 80.6, এরপরে 2 ঘরে আমরা শূন্য দিয়ে দেবো। এইভাবে যোগ করে দেবার। 5 আর 1 6, 1 1-এর মতো বসলো, 6 6-এর মতো বসলো, দশমিকের জায়গায় দশমিক বসলো। এবার 3 আর 3 6, 8 আর 2 10, আর 1 11, তার মানে 116.616। এটা হলো আমাদের এইখানের উত্তর। এখানে এই 116.616, এটা হলো আমাদের উত্তর। তাহলে আমরা যোগ দুটো শেষ করলাম, যোগ দুটো শেষ করতে পারলাম। এখন আমরা দেখব বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয়। এখন আমরা বিয়োগ ফল বের করব। ক নম্বরে আছে, খ নম্বর আছে, গ নম্বর আছে, 3টি সমাধান আছে এখানে। আমরা এই আগের মতোই নিচে নিচেভাবে আমরা একটু সাজাই নিই, তাহলে বুঝতে সহজ হবে। ক নম্বরে আছে এই 95.02, এর থেকে বিয়োগ হবে হলো 2.895। একটা বিষয় লক্ষ্য করো, এই যে নিচে দশমিকের পরে 3 ঘর আছে আর উপরে দশমিকের পরে 2 ঘর আছে, একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে আমাদের জন্য বিয়োগ করতে সুবিধা হবে। দেখো 5 আছে কত হলে, এবার 10, এই শূন্যকে আমরা সবসময় 10 ধরে বড় করে নিব। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আছে আমার 1,
9 আর একে 10, 10 আছে কত হলে 12 হবে, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে, হাতে আমার 1, 8 আর একে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতে 1 থাকলো, দশমিকের জায়গায় দশমিক দিলাম, হাতে 1, এই 2 এর সাথে 1 যোগ করে 3 হলো, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, এখানে হাতে নাই আর এই 9 এর মতো 9 বসে গেল। তার মানে হলো আমাদের বিয়োগফল 92.125, এখানে হবে 92.125, এটা উত্তর। এবার আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষতে আছে 3.15, এখান থেকে বিয়োগ হবে 1.6758, এই বিয়োগটা আমরা করব। এখন দেখো এই জায়গা দশমিকের পরে উপরে 2 ঘর আছে আর নিচে আছে 4 ঘর, তার মানে উপরে আমরা 4 ঘর করে নেব। এখন আমরা বিয়োগ করি, কি দাঁড়াবে, এই 8 আছে কত হলে 10 হবে, 2 হলে, হাতে আমার 1, 5 আর একে 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আমার 1, 7 আর একে 8, 8 আছে কত হলে 15 হবে, 7 এই 8, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, 7 হলে, সরি, এই হাতের 1 ধরে 7 আর একে 8, 8 আছে কত হলে 15 হবে, 8 আর 7 15, তাহলে এখানে 7 হবে, হাতে আমার 1 থাকলো, 6 আর একে 7, 7 আছে কত হলে 11 হবে, 7 আর 4 11 হয়, হাতে 1, দশমিকের জায়গায় দশমিক দিলাম, এই 1 আর একে 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, তার মানে 1.4742, 2 নম্বরের উত্তর হলো 1.4742, এটা আমাদের উত্তর। এবার আমরা গয়ের সমাধান দেখব। গ নম্বরে আছে 899 থেকে বিয়োগ হবে 23.987। এখন এখানে দশমিকের পরে 3 ঘর আছে, কিন্তু এখানে দশমিকের পরে কোনো ঘরই নাই, তার মানে আমরা 3টি ঘর নিয়ে নেব, 3টি ঘর নিয়ে নেব, এটা থেকে আমরা বিয়োগ করি। 7 আছে কত হলে, উপরের শূন্যকে 10 ধরবো, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে, হাতে আছে আমার 1, 8 আছে, 8 আর একে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতে 1, 9 আর একে 10, 10 আছে কত, 10 এর 10 মিলে গেল 0, এখানে এখানে 10 আর এই যে 0 রে 10 ধরে আছে, 0 বসলো, হাতে আমার 1 থেকেই গেল, সেই 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, হাতে আমার 1 নাই, এখন 2 আছে কত হলে 9 হবে, 7 হলে, আর এই 8 এর মতো 8 বসে গেল, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের গতে লিখবো আমরা 875, 875.013, এটা আমরা লিখব। তাহলে আমাদের 3টের উত্তর হয়ে গেল। আশা করছি তোমরা সকলেই এই দশমিকের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সুন্দরভাবে বুঝতেই পারছো। তোমরা খাতায় প্র্যাকটিস করো এবং ভিডিওটি বারবার দেখো, তাহলে তোমাদের আরও আয়ত্তে চলে আসবে। এর 14 নং গণিত সমাধান করে দেখাবো। এখানে আছে গুণফল নির্ণয় করো। তো দশমিকের গুণফল আসলে কিভাবে নির্ণয় করতে হয় আমরা অনেক সময় কনফিউশন করে দেয়। তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বেসিকটা তোমরা ভালো করে শিখতে পারলে তোমাদের সব ধরনের অঙ্কই তোমরা করতে পারবে। 14 নম্বরে দেখো, ক 0.1218 গুণ হলো 3, এটাকে গুণ করে দেখাতে হবে। তো এই দেখো সমাধান করছি। আমরা এই দশমিকটা নিয়ে আগে ভাববো না, আমরা মূল যে সংখ্যাটা আছে সেটার সাথে সেটা গুণ করে দেবো। এই দেখো 218কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 13টা 24-এর 4, হাতে থাকে 2, 3কে 3 আর 2 5, 3 দুগুণে 6, এই 654 এখানে বসছে। এখন কথা হলো, এই জায়গা যেহেতু 3 ঘর পর দশমিক আছে, এই জায়গা আমরা 3 ঘর পর দশমিক দিয়ে আগে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এটাই আমাদের উত্তর। এরপরে আমরা দেখব খ নম্বর। খ নম্বরে আছে 0.33,
গুণ 0.02 গুণ 0.18। এই সংখ্যাটাকে আমরা কিভাবে গুণ করব? এই দেখো সমান সমান এই দশমিকটা আমরা উঠাই দিছি, এই 33 ঠিক রাখছি, দশমিকের কারণে একটা 1 আর 2 ঘরের কারণে 2টা শূন্য, এইভাবে দশমিক উঠাই দেওয়ার নিয়ম। এখানে গুণ চিহ্ন ঠিক আছে, শূন্য বাদ দিলাম দুটোই, আমরা শুধু 2টা রাখলাম, আর এই দশমিকের জন্য একটা 1, আর এই দশমিকের পরে শূন্য একটা 2 একটা, 2 ঘরের কারণে 2টা শূন্য। গুণ এখানেও ঠিক একই নিয়ম, এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য পেলাম। তাহলে কি হলো? 33/100, 2/100, 18/100, এই তিনটার গুণফল আমাদের বের করতে হবে। তো আমরা গুণফল বের করব। দেখো এই 100 100 100 এটাকে যদি আমরা গুণ করি তাহলে একের সাথে এক গুণ করলে এক এক একক এক, এভাবে তিনবার গুণ করলে সেই একই থাকে। আর এই যে 2 ঘর 2 ঘর 2 ঘর, এই যে 6টা শূন্য হয়, এই 6টা শূন্য এখানে আমরা বসিয়ে দিছি, 2 4 6, এই যে 6টা শূন্য এখানে বসাই দিছি। এখন কথা হলো আমরা উপরের এই যে তিনটা লব যা আছে এগুলো গুণ করে দেবো। 33 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের কি হবে? এখানে 66 হবে। 33 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যে 66 বসাইছি। এরপরে 18 দিয়ে গুণ দিছি। 18 দিয়ে গুণ দিলে কি হয়েছে? 18 দিয়ে গুণ দেওয়ার কারণে এখানে 6টা 48 এর 8 হাতে থাকে 4, 6টা 48 আছে 52, আর 6 কে 6, 6 কে 6, এখন যোগ করছি 8, 8 এর 8, 6 2 8, আর এই 6 এর 5 11, তাহলে 1118, 1188, সরি 1188 বাই এই এখানে আছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ 10 লক্ষ, 1188 বাই 10 লক্ষ। এখন এটাকে যদি আমাদের ভাগ করতে হয় তাহলে সহজেই ভাগ করার নিয়ম হলো আমরা এই ঘরগুলোর পরে 6 ঘর বানায় দশমিক দিব। এখানে 1 2 3 4 5 6 ঘর যেহেতু আছে আমরা 6 ঘর পর দশমিক দিব। এই যে এখানে দেখো 1 2 3, এই সাইডে তো 4 ঘর আছে, আর তার আগে 2 ঘর দিয়ে 6 ঘর বানাবো। তার আগে 2 ঘর তো আমরা অন্য কোনো সংখ্যা দিতে পারছি না, এজন্য 2টা শূন্য হয়ে যাবে। 2টা শূন্য, 1 2 3 4 5 6, এখানে শূন্য আছে 6টা, 1 2 3 4 5 6, এই জন্য 6 ঘর পর দশমিক। তাহলে মূল ছিল হলো 1 1 8 8, আর তার আগে 6 ঘর বানানোর জন্য 2টা শূন্য নিলাম। এটা হলো আমাদের উত্তর, খর উত্তর হয়ে গেল। এবার আমরা দেখব গ। গতে আছে দেখো 0.0754 গুণ হলো 1000। এটাকে আমরা কিভাবে গুণ করব? এটাকে গুণ করব এভাবে, এই 754 উপরে থাক আর এই 1000 নিচে নিয়ে আসলাম। এখন আমরা একের সাথে যদি 754 কে গুণ করে দেই তাহলে 754 হবে, আর এই 3 ঘর এই জায়গায় বসে যাবে শূন্য, 1 2 3, এই শূন্যটা এখানে বসা দিলাম, একবারে গুণটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এই একক দশক শতক সহস্র অযুত লক্ষ 7,54,000, এই যে 7,54,000ই এখানে আমরা পুরোপুরি লিখছি। এখন আমাদের যে কাজটা করছি সেটা হলো এই জায়গায় 1 2 3 4 4 ঘর পর দশমিক, এখানে আমরা গুণে চলে আসবো 1 2 3 4 4 ঘর পর দশমিক দিয়ে দিছি। তাহলে 75.4000 হয়। আমরা এই শূন্যগুলো বাদ দিয়ে শুধু 75.4 রেখে দিলাম। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো 15 নং প্রশ্নের ভাগফল নির্ণয় করো। দশমিকের ভাগ এটা আমরা সে কিভাবে নির্ণয় করতে হয় বেসিকটা শিখে নেব। ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি পরিপূর্ণ দেখবে। ক নম্বরে আছে 9.75 ভাগ হলো 25। এখানে 25 দিয়ে আমরা 9.75কে ভাগ করব। আমরা ভাগ করার সময় এই দশমিকটা আমরা চিন্তা করব না, দশমিকের ব্যাপারটা পরে চিন্তা করব, ধরে নিব যে দশমিক এখানে নেই। তাহলে এই 97, এই যে 9 আর 7 97, এর মধ্যে এই 25 কয়বার যায়? এই 25 যাবে হলো 3 বার। 3 25-এ 75 হবে। তো 75 হইলে এখানে বিয়োগ করে নামে 5 আছে কত হলে 7 হবে 2, আর 7 আছে কত হলে 9 হবে 2 22, আর এই 5টা কেটে আনলাম। এখন 225 হয়েছে। এই 225 হলে 9 কি করে 25, এই 225 এর মধ্যে যাবে হলো 9 বার, কারণ 4 25-এ 100 হয়, আরো 4 25-এ 100 হয় 800, আর তার সাথে আরো 25, তাহলে 225 হলে 9 বার যায়। 9 দিয়ে 25 গুণ 5 9 45-এর 5 হাতে থাকে 4, 9 2 18 4 22 মিলে গেল।
এখন এইখানে যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, আমরাও গুণে 1 2 ঘর পরে দশমিকটা এখানে দিয়ে দিছি। এইভাবে হলো আমাদের অঙ্কটা করতে হয়েছে। তাহলে উত্তর হলো 0.39। এটা হলো আমাদের এ কর অ্যান্সার। এবার আমরা দেখব খ। খতে আছে 97.17 ভাগ হলো 0.0123। এটাকে আমরা ভাগ করব। তো এটা সমান সমান আমরা উপর নিচে করে নিলাম। এই 97.17 উপরে ভাগ, যেহেতু এটা আছে আমরা এটা নিচে বসালাম 0.0123। এটা বসালাম, বসানোর পরে আমরা এই দশমিকটা উঠাই দেবো। দশমিক ওঠানোর নিয়ম হলো এই যে এখানে এই দশমিকটা উঠে যেয়ে এই দশমিকের জন্য একটা 1 আসছে, আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য আসছে। আর এই দশমিকটা উঠে যে নিচের হরের দশমিক উঠে যে উপরে একটা 1, আর এখানে যেহেতু 1 2 3 4 4 ঘর আছে, 1 2 3 4টা শূন্য দিলাম, তাহলে আমাদের দশমিক উঠে গেল। এখন এইখানে 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর শূন্য কেটে গেল। নিচেই থাকলো শুধু এই 100-র সাথে গুণ করতে হবে এই 9717কে। তাহলে 9717কে 100 দিয়ে গুণ করলে 2 শূন্য বাড়ে। তাহলে এখানে হলো একক দশক শতক সহস্র অযুত লক্ষ 9,71,700। এখন এই 9,71,700কে আমরা কি করব, ভাগ করব। আমরা এভাবে ভাগ করে দিলাম। এই 9,71,700 এখানে কেটে আনলাম। এখন 123, এই প্রথমে 971 এর মধ্যে 7 বার গেছে, 7 বার গেলে হয়েছে 861। 861, ধরো 3 7 21 1 হাতে থাকে 2, 7 দুগুণে 14 2 16, 6 হাতে থাকে 1, 7 8 7 আর 8। এখন বিয়োগ করছি, 1 আর 1 মিলে 0 হয়েছে, আর 6 আছে কত হলে 7 হবে 1, 8 আছে কত হলে 9 হবে 1, 110। 110। এখন এই 7 এখানে কেটে আনলাম, এই 7 এখানে কেটে আনলাম। তাহলে ধরো এই 2 শূন্য আনেনি, এটা কেটে আনা হলো। এখন 1107, এটার মধ্যে এই 123 যাবে হলো 9 বার। দেখো 7 3 নং 87, 7 হাতে থাকে 2, 9 দুগুণে 18 দিয়ে 20, শূন্য হাতে থাকে 2, 9 কে 9 দিয়ে 11 মিলে যায়। এরপরে এই 79 হলো। এখন এই 2 শূন্য কি করব, 2 শূন্য এখানে নামাইয়ে এখানে উঠাই দিছি, তাহলে হয়ে গেল 7900। এটা মিলে গেল। এই হলো আমাদের এই গড় অ্যান্সার। গড় অ্যান্সার হলো 7900। এবার আমরা দেখব গ নম্বরে কি আছে। গ নম্বরে আছে 0.168 ভাগ হলো 0.0125। এটা হলো আমাদের গ নম্বরে আছে। আমরা ওই আগের অঙ্কটির মতোই উপর নিচে করে নিলাম। 0.168 ভাগ হলো 0.0125। এখন আমরা সেই দশমিকটা উঠাই দেওয়ার মতো উঠাই দিলাম। কিভাবে দশমিক উঠালাম, এই দশমিকটার জন্য নিচে একটা 1 পেলাম, আর উপরে 3 ঘরের জন্য 3টা শূন্য পেলাম। আর নিচের দশমিকটার জন্য উপরে একটা 1 বসালাম, আর 4 ঘরের জন্য 4টা শূন্য বসালাম। এখন 3টি শূন্য, এই 3টে শূন্যের সাথে 3 শূন্য কাটা গেল, থাকলো হলো 168 সাথে 10 গুণ করলে 1680 হয়, মানে একটা শূন্য বাড়ে বাড়ে, আর 125 ঠিক থাকবে। এখন এই 125 দিয়ে 1680-কে ভাগ করে দিতে হবে। এই দেখো ভাগটা কিভাবে করছি। এই 125 168-র মধ্যে একবার গেছে, একবার গেলে 125 হয়েছে, বিয়োগ করে নামছে কত 3, আর এই জায়গায় নামছে 4, 43, আর এই শূন্যটা নামানো, তাহলে হলো কত 430। এখন এই 430-এর মধ্যে 125 গেছে 3 বার, তাহলে 375 হয়েছে। 375 থেকে বিয়োগ করলে কত হয়েছে, 5 আছে কত হলে 5 হাতে থাকে 1, 7 থাকে 8, 8 আছে কত হলে 13 হবে, 8 5 13 হাতে থাকে 1, 3 আর 4, 4 4 মিলে গেল। এখন যেহেতু এখানে আমাদের অবশিষ্ট 55 থাকে, সেজন্য এটাকে বড় করার জন্য এই দিকে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিলাম, শূন্য দিয়ে 550 বানালাম। 550-এর মধ্যে এই 125 যায় 4 বার, 4 বার গেলে হয় 500। 500 এখন বিয়োগ করলে নামে আরো 50। এখন আরো একবার বাড়াইয়ে এই শূন্যটা বাড়াই নিলাম, শূন্য বাড়াই নেওয়ার কারণে 500 হলো। এখন আবারও 4 বের যে 500 মিলে গেল। তাহলে আমাদের উত্তর হলো 13.44। এটা আমাদের উত্তর 13.44। এই ছিল আমাদের 15 নম্বরের ভাগ অঙ্ক। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো এই নিয়মে করবে। এখন আমি তোমাদের সামনে 15 নম্বর সরলটা করব। 15 নম্বর সরলটা দেখো, এখানে আছে হলো থার্ড ব্র্যাকেট,
থার্ড ব্র্যাকেট দিয়ে 3.5, সেকেন্ড ব্র্যাকেট 7.8, তারপরে আছে বিয়োগ 2.3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 12.75 বিয়োগ 9.25। এইভাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, ভাগ আবার 0.5, 0.5। এখন পরবর্তী লাইন আমরা প্রথমেই করবো হলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকু, তার মানে এই দুটো বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসে দেখা যাক। এই এখানে 3.5 ঠিক থাকবে, 7.8 ঠিক থাকবে, বিয়োগ 2.3 ঠিক থাকবে, শুধু এখানে বিয়োগ হবে। বিয়োগ হলে কত নামতেছে দেখো, এই 5 আর 5 মিলে যে 0, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, তার মানে 3.50 হলো এটার বিয়োগফল। তার মানে ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গেল। এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 0, এই 3.5 থাকলো, 7.8ও ঠিক থাকলো। আমরা এখন এই যে এটা বিয়োগ এটাও বিয়োগ, মানে এই একই চিহ্ন দুইটা আগে যোগ করে বসাবো। তাহলে এখানে কত আসতেছে, 5 আর 3 8 আর 3 আর 2 5, এটা বসে গেল। এখানে শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে ভাগ, এই আগেরটা বসে গেল 0.5। এখন পরের লাইনে আসবো আমরা, 3.5 ঠিক থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে বিয়োগটুকু আছে এই বিয়োগটা আমরা করে ফেলবো। 7.8 থেকে 5.8 বিয়োগ হলে কি থাকবে, এই 8 আর 8 মিলে যে 0, 5 আছে কত হলে 7 হবে 2। তাহলে 3.5 এর 2 থাকলো, আর সেকেন্ড ব্র্যাকেট উঠে যায়, থার্ড ব্র্যাকেট থাকলো, ভাগ এই 0.5। এখন এখানে আমাদের যে কাজ, এই দশমিকটা উঠাইয়ে, দশমিকের জন্য একটা 1 আর এই এক ঘরের জন্য একটা 0 বসালাম। তাহলে 35/10 থাকলো, 35/10 এর হলো 2। তাহলে 10 দিয়ে আমরা এর মানে গুণ, এই 10কে 2 দিয়ে কাটলে হয় 5, 10কে 2 দিয়ে কাটলে হয় 5, আর এই 5 দিয়ে যদি 35কে কাটা হয় তাহলে হয় 7, 5 দিয়ে 35কে কাটলে হয় 7। আবার বলছি, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, আর 5 দিয়ে 35কে ভাগ করলে হয় 7, 5 7 35। তাহলে এই 7-এর মতো 7 থাকলো, থার্ড ব্র্যাকেট উঠে গেল, ভাগ থাকলো হলো এইখানে যে দশমিকটা আছে দশমিকটা উঠাই আমরা 1 আনছি, আর এক ঘরের জন্য একটা 0 আছে, তার মানে 5/10 থাকলো, এই জায়গার দশমিকও ভ্যানিশ উঠাই দিলাম। এখন এইখানে 7 ভাগ 5/10 ছিল, তো এটাকে ভাগ না রেখে গুণ আকারে নিয়ে আসলাম। গুণ করলেই কি হবে, উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যায়। তার মানে এই 10 উপরে গেছে, 5 নিচে আসছে, এই যে 10 উপরে 5 নিচে। এখন 5 দিয়ে যদি 10কে ভাগ করা হয় তাহলে 2 হয়, আর 2 দিয়ে 7কে গুণ করলে 14 হয়। এই 14 হলো আমাদের এই সরলের উত্তর। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এই সরলটা এভাবে চেষ্টা করো। তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ভাইকে 15 টাকা 50 পয়সা দিল এবং তার বন্ধুকে 12 টাকা 75 পয়সা দিল, তার নিকট আর কত রইল? কি গণিতটা কি খুব কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নয়। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, 1.6 এর 17 নম্বর গণিত এটা। একেবারেই সহজ, একটু বুঝলেই আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আমরা শিখছি, তাহলে আমরা এটা কেন পারবো না? অবশ্যই পারবো। একটু আমার দিকে লক্ষ্য রাখো, দেখবা কত সুন্দর করে কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এই ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখব এবং অঙ্কটি বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা যেন এরকমের না হয় যে একটু দেখলাম না, এরকমের জন্য না হয়। পরিপূর্ণ দেখো, তাহলে তোমার অঙ্কটা বুঝে চলে আসবে। যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, মোট টাকা হলো 50 টাকা। মোট টাকা কত? 50 টাকা। আমরা যদি বাজারে 50 টাকা নিয়ে যাই, তাহলে সেই 50 টাকা দিয়ে কি একটা জিনিসই কিনি? অনেক সময় একাধিক জিনিসও কিনে আনি। আবার একটা জিনিস কিনলেও পুরো 50 টাকা খরচ নাও হতে পারে, কম হতে পারে, আবার বেশিও হয়ে যেতে পারে। তখন আমাদের ঋণ নিতে হয়। তো এখানে বলছে টোটাল 50 টাকা ছিল, সে তার ভাইকে 15 টাকা 50 পয়সা, দশমিকের পরে যে 50, এটা হলো 50 পয়সা, এবং তার বন্ধু একজন তাকে 12 টাকা 75 পয়সা, তার মানে আমরা বলি 15-13 টাকা। 12 টাকা 75 পয়সা মানে 15-13 টাকা দিল, তার নিকট আর কত রইল?
নিঃসন্দেহে আমরা এই 12.75 আর এই 15.50 এই টাকাটা আমরা যোগ করে দেব। যোগ করার পরে যা হবে সেই টাকাটা এই মোট 50 টাকা থেকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা প্রথম মানে খরচের দুইটা যোগ করে ফেলাই। ভাই এখানে লিখবো ভাই এবং বন্ধুকে মোট দেয় এই 15.50 টাকা আর হলো এই 12.75 টাকা যোগ করে দেব। যোগ 5 আর এই 0 তো 5ই, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 2 আর 3, 5 আর 3 8, আর এই 1 আর 1 2, অর্থাৎ 28 টাকা 25 পয়সা। 28 টাকা 25 পয়সা হলো খরচ, মানে দিয়ে দিছে। অতএব অবশিষ্ট থাকলো, অতএব তার নিকট, তোমার নিকট অবশিষ্ট থাকলো, এই 50 তো পূর্ণ টাকা। এরপরে আমরা একটু কি করব, এই দুটো শূন্য দিব আর নিচে দিব এই 28.25 টাকা। এখানে দশমিকের পরে ঘর দুটো শূন্য করে দিলাম, কারণ এইখানে দশমিকের পরে পয়সা আছে, এই জন্য আমরা উপরে শূন্য করে দিলাম। এখন এটাকে বিয়োগ করে দিই। 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে হাতে আমার 1, 8 আর 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে হাতে আছে কত? 1, 2 আর 3, 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। তার মানে হলো 21 টাকা 75 পয়সা। পয়সা আমরা লিখবো না, টাকাই লিখবো, টাকা। অতএব উত্তর, এইভাবে উত্তর লিখবো। উত্তর 21 টাকা 75 পয়সা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলাই। পারুল বেগমের 100% জমি আছে, কথাটা বুঝতে হবে। টোটাল জমি হলো 100%। তিনি এই 100%-এর ভিতর থেকে 40.5% ধান চাষ, 20.2% মরিচ চাষ আর 10.75 অর্থাৎ 7.5% আলু আর অবশিষ্ট জমিতে বেগুন চাষ করছে। তিনি কতটুকুন জমিতে বেগুন চাষ করেন? এই বেগুন চাষের পরিমাণটা কতটুকুন এটা আমাদের বের করতে হবে। এখানেও সে একই নিয়ম। আমরা টোটাল যে চাষটা করছে, অর্থাৎ ধান, মরিচ, আলু, এই যে চাষটা করছে, এই চাষে কতটুকুন জমি গেছে সেই জমিটুকুন 100% থেকে বিয়োগ করার পরে যা থাকবে সেটাই বেগুন চাষ করছে। তাহলে আমরা করে ফেলাই সমাধান। ধান চাষ করে 40.5, এই জায়গা আমরা আরো একটা শূন্য দিয়ে দেবো, 2 ঘর বানাই ফেলবো শতাংশে। তারপরে দিব ধান, চলে গেল। এরপরে দিব মরিচ চাষ করে এখানে আছে 20.2, তার মানে আরো একটা শূন্য বাড়ায় দেব। আর আলু চাষ করে 10.75%। অতএব
মোট চাষ করে, এটা যোগ করে দেব। 5 5-এর মতো বসলো, 7 আর 2 9, 9 আর 5 14, 4, হাতে আমার 1, এই দশমিকের জায়গায় দশমিক দিলাম, এই 0 0 0 1-এর 1 বসে যাবে। আর এদিকে আছে 2 আর 3, 4 আর 3 7, এটা হলো আমাদের যোগফল। অর্থাৎ মোট চাষ করে হলো 71.45%। 45%। অবশিষ্ট জমি অতএব বেগুন চাষ করে, এই 100% থেকে বাদ 100.00, আর এখানে হবে 71.45%। বিয়োগ করে দিলে যা হবে তাই। 5 আছে কত হলে 10 হবে? 5, হাতে আমার 1, 4 আর 5, 5 আছে কত হলে 10 হবে? 5, হাতে আমার 1, 1 আর 2, 2 আছে কত হলে 10 হবে? 8, হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে, অর্থাৎ এই 28.55%। এটাই উত্তর। 28.55%। আশা করছি বুঝতে পারছো। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? তাহলে আমরা 1 ইঞ্চিতে যেটা হবে 8.5 ইঞ্চিতে তার চেয়ে তো অবশ্যই বেশি হবে, অতএব এটা আমরা গুণ করে দেব। দশমিকের গুণ তোমরা আগে শিখেছো, এখন আবার একটু দেখো কিভাবে করতে হয়। তাহলে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান সমান এই 2.54 গুণ হলো 8.5 সেন্টিমিটার। এটা আমরা এভাবে বসাইয়ে এই জায়গায় গুণ বসাবো, তার আগে আমরা উপর নিচে একটা গুণ করে দেখি। এই দেখো, এই 2.54 নিচে যদি দেই 8.5, এটা আমরা গুণ করব। আমরা ধরে নেই দশমিকটা নাই। দশমিক যদি না থাকে তাহলে আমরা গুণ করলে কিরকম হবে? এই 5 4 দিয়ে গুণ দেবো, 4 5 20, 0 হাতে থাকে আমার 2, 5 5 25 আর 2 27। আবার বলছি, 4 5 20, 0 হাতে থাকে 2, 5 5 25, 25 আর 2 27, হাতে থাকে আমার 2, 5 2 10 আর 2 12। আমরা এক ঘর কেটে দেই, 4 8 32, 8 দিয়ে আবার উপরে 3টাকে গুণ করতেছি, 4 8 32 এর 2 হাতে থাকে 3, 8 এই 5 এর সাথে গুণ করলে হবে 5 8 40 আর হাতে 3, 43 এর 3 হাতে থাকে আমার 4, 8 2 16 আর 4 20। এখন আমরা এটাকে যোগ করে দিব। 7 আর 2 9, 0 0 বসে গেল, 7 আর 2 9 হলো, 3 আর 2 5 হলো, 1 এর 1 হলো আর 2 এর 2 হলো। অর্থাৎ এখানে আমাদের আসতেছে কয় ঘর পর দশমিক? 4 ঘর পর দশমিক। তাহলে এখানে 3 ঘর পর দশমিক দেব। 1 2 3, 3 ঘর পরে দশমিক দেব। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 21.590। তার মানে হলো 21.59 সেন্টিমিটার। এটাই উত্তর। একটি গাড়ি ঘন্টায় যায় 45.6 কিলোমিটার, তাহলে 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে? এখানে গাড়িটি ঘন্টায় যায়, তার মানে হলো 1 ঘন্টায় যায় 45.6 কিলোমিটার। 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে?
তাহলে আমরা এটা কি করব, ভাগ করে দেব। এই 319.2 কে ভাগ করবো 45.6 দিয়ে। এখানে কি লিখবো, যেটা চাবে সেটা আমরা ঐকিক নামে করব, মানে ডান পাশে রাখবো, ঐকিক নামে ডান পাশে রাখবো। তাহলে আমরা এটা লিখবো, সমাধান সমাধান 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যায়, এই 1 উপরে থাকবে, আর এই 45.6 নিচে থাকবে। অতএব 319.2 কিলোমিটার যায়, এই 1 গুণ 319.2 ভাগ হলো এই 45.6 ঘন্টা। এটাকে আমরা কাটাকাটি করব। কিভাবে করব দেখো, এই দশমিকটা আমরা উঠাই দিই আগে। দশমিকটা উঠাই দিলে নিচে আসবে 10, উপরেও যাবে 10। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে হলো 3192 গুণ 10 ভাগ হলো এই 456 গুণ 10। এখন এটাকে আমরা কাটাকাটি করব। তো 10 তো আগেই কেটে গেল, থাকলো না কিছু। এখন এখানে আমরা এই 3,192 ভাগ হলো 456, উত্তর আসে 7 ঘন্টা। 7 ঘন্টা, এটাই আমাদের উত্তর। অতএব উত্তর 7 ঘন্টা। একজন শিক্ষক 60.60 টাকায় ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? শিক্ষার্থীরা, এটা তোমাদের অনুশীলনী 1.6 এর 21 নম্বর প্রশ্ন সমাধান। এই যদি 21 নম্বরে টোটাল কয়টি কমলা কিনছে, এটা কিন্তু এখনো এখানে ক্লিয়ার না, এটা আমাদের বের করতে হবে। শুধু বলা আছে 60 টাকা, 60.67 টাকা, এই টাকায় কমলা কিনছে 1 ডজন। কয় ডজন? 1 ডজন। তো 1 ডজন কমলা যদি 1 ডজনে কয়টি হয় আমরা জানি, এটা লিখবো এইভাবে। আগে আমাদের কমলার সংখ্যা বের করে নিতে হবে। আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। কয়টি? 12টি হলো 1 ডজন। তাহলে এই টাকায় কিনতে পারে 12টি, আর এই কয় টাকায় কিনতে পারে কয়টি, সেটা আমাদের বের করে নিতে হবে। অতএব 60.60 টাকায় ক্রয় করে 12টি। কয়টি? 12টি। 1 টাকায় ক্রয় করে, অবশ্যই কম হবে। কম হলে আমরা কি করব, ভাগ করে দেব 60.60 টি। অতএব ওই যে 722.15 টাকায় ক্রয় করে, এই 12 গুণ 722.15 টাকা, 15টি, নিচে হবে 60.60, এতটি কমলা ক্রয় করে। এখন আমরা এটা ভাগ করলে আমরা আমাদের কি সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাব। প্রথমে আমরা 12-র সাথে এটাকে গুণ করব। 12-র সাথে 722.15 কে গুণ করে দেই। তাহলে 12 গুণ 722.15 সমান সমান আসতেছে হলো
8,665.8, 8,665.8 ভাগ হবে হলো এই 60.60 এখন এটাকে ভাগ করে দেই, ভাগ করে দেব হলো 60.60, তাহলে 143টি, 143টি। এই কয়টি হলো কমলা ক্রয় করে, টোটাল কমলা 143টি। এখন 13 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে, অতএব প্রত্যেক শিক্ষার্থী, যেটা লিখবো আমরা, প্রত্যেক শিক্ষার্থী পাবে 143 ভাগ 13 জন, ভাগ হলো এই যে 13, এই 13 জন, 13 সমান সমান কত হবে, ভাগ 13 দিলে 11টি, 11টি। এটা হলো আমাদের অ্যান্সার, অতএব উত্তর 11টি। অবশ্যই বুঝতে পারছো অঙ্কটি কিভাবে করলাম। একটি বাঁশের 0.15 অংশ কাদা আর 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এটা হলো 22 নম্বর, 1.6 22 নম্বর। তো এখানে একটা জিনিস বোঝার চিন্তা করো, ধরো এটাই একটা বাঁশ, এটা একটা বাঁশ, এই বাঁশের এই এতটুকুন অংশ অর্থাৎ 1.15 অংশ এটা কাদার ভিতরে চলে গেছে, আর একটা অংশ পানির ভিতরে রয়েছে। তার মানে পানির তলে আমরা বলতে পারি কাদার অংশ আর পানির অংশ দুটো মিলেই পানির ভিতরে রয়ে গেছে, তলে রয়ে গেছে। আর পানির উপরে যেটুকু আছে সেইটুকের দৈর্ঘ্য আছে হলো 4 মিটার। তো এখন পরিপূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? তো আমাদের এখানে তো অংশ দেওয়া আছে, দৈর্ঘ্যটা বের করে দিতে বলছে। আমরা কি করব, কতটুকুন পানি আর কাদার মধ্যে আছে দুটোকে যোগ করব আগে, যোগ করে পানির উপরে কয় অংশ আছে সেটা বের করব, এরপরে আমরা বাকিটা বের করে ফেলব। সমাধান এখানে লিখব, কাদায় ও পানিতে আছে, কাদায় ও পানিতে আছে 0.515 যোগ হলো 0.65 অংশ সমান সমান, এটা কত হবে, 5 আর 5 10 এর 0, হাতে আমার 1, 4 কে 7 আর 1 8, 0.80 অংশ, 0.80 অংশ। তাহলে আমাদের বাদ থাকে কতটুকু, উপরে থাকে, অতএব পানির উপরে থাকে টোটাল বাঁশটা হলো 1 অংশ, টোটাল বাঁশটা 1 অংশ, এই 1 অংশ থেকে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ 0.80 অংশ সমান সমান এই 0 0 মিলে গেল, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1 1 মিলে গেল, 22 বসে না, এত অংশ। এখন এত অংশতে আমরা কি বুঝি, এটাকে বুঝি আমরা এই 20 বাই দশমিকের জন্য এটা 1 আর এই 2 ঘরের জন্য 2টা 0, সমান সমান আসতেছে 2/10 অংশ, 2/10 অংশ। এটা ছিল আমাদের পানির উপরে। তাহলে আমরা এই জায়গা লিখতে পারি, অতএব এই 2/10 অংশ সমান সমান হলো 4 মিটার, এই যে 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। অতএব 1 অংশ সমান কত হবে, এই 4 গুণ হবে এই 10 উপরে যাবে, 2 নিচে চলে আসবে, ভাগ আকারে থাকলে গুণ আকারে নিলে উল্টে যায় সব আকারে, এই যে 10 উপরে দেব।
10/2। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাই 2, 2 দুগুণে 4, 2 পেলাম, আর এই 2 এর সাথে 10 গুণ করলে হবে 20 মিটার। অতএব উত্তর 20 মিটার। অতএব উত্তর 20 মিটার। আশা করছি তোমরা গণিতটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো 23 নম্বর প্রশ্ন। এখানে মনোযোগ সহকারে এটি দেখো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যারা চ্যানেলটি নতুন দেখছে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং অন্যান্য তোমার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে। এখানে লেখা আছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দান করলেন। এরপর তিনি দেখলেন অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তার মোট সম্পত্তির মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, সে এখানে লেখছে আব্দুর রহমান তার সম্পত্তির, তার মানে হলো তার পুরো যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তির থেকে 2টা অংশ তার স্ত্রীকে দান করছে এবং কন্যাকে দান করছে, পুত্রকে দান করছে। তো এই যে দান করলো, এই দানগুলো কাকে কতটুকুন দিছে, দেওয়ার পরে যতটুকুন থাকবে সেইটুকুন মূল্য তো এটা। তাহলে আমরা এইটা ধরেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আমরা ধরে নিলাম, মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ, পুরোটা মিলে একটা অংশ ধরলাম। স্ত্রীকে দেওয়ার পরে থাকলো, যে এখানে লেখছে যে আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করলেন। তো দান করার পরে কত থাকলো, স্ত্রীকে দেওয়ার পরে এই 1 অংশ থেকে স্ত্রীকে 0.125 অংশ দান করে দিচ্ছেন। দেওয়ার পরে থাকছে কত, 875, 0.875 অংশ। এই অংশের আবার এখান থেকে যে অংশটা যে অবশিষ্ট আছে এই অংশটার অর্ধেক অংশ, এই 0.875-এর 0.50, তার মানে এইটার অর্ধেক অংশ দিয়ে দিছে পুত্রকে। কাকে দিছে, পুত্রকে। এই যে এর মানে তো গুণ, তোমরা জানো এই যে 875 এটাকে এই দশমিক উঠাই দিয়ে নিচে এই দশমিকের জন্য একটা 1 আর এই 3 শূন্যের জন্য 3টা শূন্য নেওয়া হয়েছে, গুণ এই দশমিকের জন্য একটা 1 আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য নেওয়া হয়েছে, আর 50 মতো থাকছে। তো এখান থেকে কি করা হয়েছে, 0 কেটে দিলাম আর এই 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পেলাম। এখন এই 2 দিয়ে 1000কে গুণ করলে 2000 হয়, আর এই 875 মতো থাকলো এত অংশ। এখন এই 875কে যদি 2000 দিয়ে ভাগ করা হয় তাহলে এই অংশটাই আসে, যে 0.4375 অংশ। এটা পুত্রকে দিলেন। তো পুত্রকে দেওয়ার পরে আমাদের এরপরে বের করতে হবে কন্যাকে যে অংশটা দিছে। কন্যাকে দিছে ওই যে 875 এর 0.875 এর থেকে 4/1 অর্থাৎ 0.25। এটা হলো, এটাকে বলা হয় 4/1। এখন এ ঠিক এরকমেরই এই দশমিক কোঠা দিয়ে 1000 করছি আর এই দশমিক কোঠা দিয়ে 100 করছি, 25 ঠিক আছে, আর 875 ঠিক আছে। এখন এই 25 দিয়ে 100কে কাটলে হয় 4। তো 4 দিয়ে 1000 গুণ করলে 4000 হয়, আর 875 এর মতো 875। 875কে 4000 দিয়ে ভাগ করলে হয় 0.21875 অংশ। 0.21875 অংশ এটা হয়। এটা কন্যাকে দেওয়া হয়েছে। এখন অবশিষ্ট কতটুকুন আছে, অবশিষ্ট আছে হলো, দেখো এই যে 0.875 বিয়োগ কন্যাকে এবং পুত্রকে যেটা দেওয়া হয়েছে সেটা যোগ করছি। কন্যা এবং পুত্রকে যেটা দেওয়া হয়েছে সেটা যোগ করছি। যোগ করলে কি হয়েছে, এই 0.875 বিয়োগ এই দুটার যোগফল হলো এই যে 5 আর 5 0.4375 আর 0.21875, এটা যোগ করার পরে আছে 0.65625, এটা হয়েছে। এখন এই 0.875 থেকে এটা বিয়োগ করলে থাকে হলো 0.21875, এই অংশটা থাকে। এটা হলো
এই অংশ থেকে 2 জনকে দেওয়ার পরে এই অংশটা আছে। এখন এই অংশের মূল্য হলো 3,15,000 টাকা। দেখো এখানে লেখা আছে 0.2875, এই অংশের মূল্য হলো 3,15,000 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? এক অংশের মূল্য এটা ভাগ এটা, এটা দিয়ে ভাগ হবে এই টাকাটাকে। তো যখন ভাগ করা হবে তখন ভাগ করলে দাঁড়াবে কত? এই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 14,40,000 টাকা। এই 14,40,000 টাকা হলো আমাদের উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করতে হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। ভাগ, যারা যোগ বিয়োগ গুণ ভাগ একটু কম বোঝো, ক্যালকুলেটর ব্যবহার করলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখন আমি দেখাবো তোমাদেরকে পরের অঙ্কটা। এটা 23 নম্বর দেখালাম, 24 নম্বরটা এখনই দেখা দিব। 24 নম্বর একটা সৃজনশীল গণিত। এক কৃষক তার 250% জমির 8 ভাগের 3 ভাগ জমিতে ধান আর 12 ভাগের 5 ভাগ অংশের জমিতে আছে সবজি চাষ করেছেন। বাকি জমি পতিত রাখলেন। এই হলো কথা। আবার বলছি, একজন কৃষক তার 250% জমির 8-এর 3 অংশ জমিতে ধান, 12-এর 5 অংশ জমিতে সবজি চাষ করলেন, বাকি জমি পতিত রাখলেন। এখন প্রশ্ন হলো, কতে আছে পতিত জমির পরিমাণ কত বের করতে হবে। আর সবজি বিক্রয়ের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রয় করেছিলেন। আর গতে আছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। এটা আমরা দেখব। ক নম্বরের সমাধান। মোট জমির পরিমাণ আছে 250%। এখন ধান চাষ করলেন এই 250-এর হলো 8-এর 3 অংশ। তাহলে এই 8 আর এই 250-কে 2 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, আর 250-কে 2 দিয়ে ভাগ করলে হয় 125। তাহলে 125-কে 3 দিয়ে ভাগ করলে হয় 375, আর 4-এর মতো 4 থাকলো, এত শতাংশ। সবজি চাষ করেছেন এই 250% মধ্যে 12 ভাগের 5 ভাগ। এখন 12-কে 2 দিয়ে ভাগ করলে 6, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 125। 125-কে 5 দিয়ে গুণ করলে 625, আর এই 6 6 থাকলো, এত শতাংশ। এখন পতিত জমি কত? পতিত জমি হলো এই দুটোর যোগফল বিয়োগ হলো এটা, এই দুটোর যোগফল বিয়োগ এটা। তাহলে 250 বিয়োগ এই 375/4 যোগ হলো 625/6। এটার লসাগু করলে 6 আর 4 লসাগু 12, 4 দিয়ে 12 ভাগ করলে হয় 3, 3 দিয়ে এটাকে গুণ করলে হয় 1125, যোগ এই 6 দিয়ে 12 ভাগ করলে 2, 2 দিয়ে 625 ভাগ করলে 1250। তাহলে এই 1125 আর 250 যোগ করলে হয় 2375/12 বিয়োগ। এখন এই জায়গা 12 লসাগু, 12 লসাগু তো 12ই, 12 লসাগু 12। এখন 12 দিয়ে 1 ভাগ করলে, 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই থাকে। 12-এর সাথে 250 গুণ করলে হয় 3000, বিয়োগ 12কে 12 আর 1-এর সাথে এটা গুণ করলে যা তাই থেকে যাবে। এখন 3000 থেকে 2375 বিয়োগ করলে হয় 625/12 শতাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করলে পাই হলো 52। এই 12 60-এর ভিতরে যায় হলো 5 বার, 5 বারং 60, বিয়োগ করলে 2, 5-এর 5 নাম হলো 25, 12 দুগুণে 24, বিয়োগ করলে নামে 1, 1/12 হলো 52 পূর্ণ 1/12 শতাংশ। এই জমিটা হলো পতিত জমি, এই জমিটা পতিত জমি। ক নম্বরের উত্তর হয়ে গেল। ক নম্বরের উত্তর আমাদের হয়ে গেছে, পতিত জমির পরিমাণ 52% হয়ে একটু বেশি, 1/12 এখন আমরা দেখব খ। খতে আছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। সমাধান হলো, সবজি ও ধান চাষের পরিমাণের পার্থক্য হলো এই যে 625/6 বিয়োগ হলো 375/4। এটাকে বিয়োগ করলে আমরা এই যে 6 আর 4 12, এটা 6 আর 4 লসাগু 12, 12 দিয়ে 6কে ভাগ করলে 6 দিয়ে 12 ভাগ করলে হয় 2, 2 দিয়ে 625 ভাগ করলে 1250, আর বিয়োগ এটাকে ভাগ করলে হয় 3, 3 এর সাথে এটা গুণ করলে 1125, বিয়োগ করলে নামে 125/12, 12%। এটা হলো পার্থক্যের পরিমাণ। প্রশ্ন মতে যে এই যে 125/12, প্রশ্ন মতে হলো এই শতাংশের সবজির যে বিক্রয় মূল্য সেটা হলো 2400 টাকা, সেটা 2400 টাকা। তাহলে এক অংশের সবজির বিক্রয় মূল্য এই 2400 গুণ এই 12 উপরে যাবে আর 125 নিচে চলে আসবে। আর এই যে 625/6, এটা এই অংশের সবজির মূল্য, কারণ এটাই তো সবজি লাগাইছিল সেই অংশটাই যে। তো এটার মূল্য হবে এই 2400 গুণ এই 12 গুণ হলো এই 625 ভাগ হলো 125/6।
125 গুণ এই 6। এখন কাটাকাটি যদি করি তাহলে আমাদের কি 6 দিয়ে 12 রে কাটলে হয় 2, আর 125 দিয়ে 625 কে কাটলে হয় 5। তাহলে আমাদের দাঁড়ালো হলো এই 10, আর এটা গুণ করলে হয় হলো 24,000। এই 5 গুণে 10, 10-এর সাথে 2400 গুণ করলে 24,000 টাকা। তাহলে সবজির বিক্রয় মূল্য হবে হলো 24,000 টাকা। এখন দেখব গতে সম্পূর্ণ জমিতে তিনি ধান চাষ করলে তিনি কত টাকার ধান চাষ করতে পারতেন, এটা হলো আমাদের দেখাতে হবে এখন। তো সমাধান, প্রশ্ন মতে ধানের যে বিক্রয় মূল্য সেটা ছিল কত, 24,000 টাকা থেকে 2400 বাদ দিলেই যেটা থাকবে সেটা হলো 21,600 টাকা হলো বিক্রয় মূল্য হবে। ওই আগের প্রশ্নে লেখা আছে যে আহ, যদি সবজির বিক্রয় মূল্য আছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হতো, তার মানে 2400 কমে যে বিয়োগ করে দিলাম, 2400 কম 21,600 টাকা। তো এখানে 375/4 শতাংশ জমিতে ধান বিক্রি, ওই যে যে আমরা দেখেছিলাম ধান বিক্রয় মূল্য, এই যে ধান চাষ করেছেন 375/4, এটা এটা এই যে ওখানে দেখালাম। 375/4 শতাংশ জমির ধান বিক্রিতে আসে হলো 21,600 টাকা। অর্থাৎ 1 শতাংশ জমির ধান বিক্রিতে আসে কত, এই 21,600 গুণ হলো এই 4 উপরে যাবে, নিচে আসবে 375। আর 250 শতাংশ জমিতে যখন ধান ফলাবে তখন তার কত টাকা হবে, এই 21,600 গুণ এই 4 ঠিক থাকবে, আর এই 250 উপরে, আর 375 নিচে চলে আসবে। কাটাকাটি করলে এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে 375, 25 দিয়ে করলে 15 হয়, আর এই 25 দিয়ে করলে 10 হয়। 250-কে 25 দিয়ে কাটলে 10 হয়। তো এই হলো কাটাকাটি করলাম। আর এই 10-এর সাথে 4 গুণ করলে হয় কত, 40। 40-এর সাথে এটা গুণ করে দিলে হয় 8,64,000 টাকা। এই যে 8,64,000 টাকা, 8,64,000 টাকা বাই হলো 15, এই 15। এখন 8,64,000-কে 15 দিয়ে ভাগ করলে হবে কত, একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 57,600 টাকা। 57,600 টাকা। এই 57,600 টাকা হলো সে যদি তোমার এই 250 শতাংশ জমিতে ধান চাষ করত, অর্থাৎ 250 শতাংশ, 250 শতাংশ জমিতে ধান চাষ করলে মোট জমির ধান বিক্রি হতো একক, দশক, শতক 57,600 টাকা। এটাই হলো উত্তর। আশা করছি সৃজনশীল গণিতটি তোমরা বুঝতে পারছো। তোমরা খাতায় প্র্যাকটিস করো বারবার, ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম।